হ্যাঁ, আজকে যে টপিকটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের পিআইডি কন্ট্রোলার আর কি। এটাই আমাদের আজকে লাস্ট টপিক থাকবে কন্ট্রোল সিস্টেমের। আমরা আগের জিনিসগুলো একটু রিক্যাপ করি। এটা হচ্ছে গিয়ে ডরফের বইয়ের ওখান থেকে চ্যাপ্টার 1 থেকে নেওয়া আর কি এই ইয়েগুলি। তা আমরা যেটা দেখছিলাম যে সিস্টেম দুই রকমের আছে, একটা হচ্ছে ওপেন লুপ আর হচ্ছে ক্লোজ লুপ। আমাদের যেটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম, সেটা হচ্ছে কি আমাদের একটা সেন্সর মানে ফিডব্যাক পাথ নেয়। তো ফিডব্যাক পাথ দিয়ে দেখো ক্লোজ লুপের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ফিডব্যাক পাথ দিয়ে সে এরর আমরা মেজার করে করে তারপর আউটপুটটাকে আমরা মানে দেখতেছি যে কি অবস্থা। তা আমাদের যে ফিডব্যাকটা সেই কাজটা আমরা আসলে কি দিয়ে করি সাধারণত, সেটা হচ্ছে সেন্সর দিয়ে করি আমরা এই বিভিন্ন জায়গার মধ্যে। এরপরে দেখো ওই জিনিসটা কি এখানে একটু একটু ডিটেলসে বলা আছে যে আমাদের আসলে সব সিস্টেমই ইয়ে করে না যে আমি যা চাই তাই আউটপুট সে দিতে পারে না। কারণ কি আমার সিস্টেমের মধ্যে আসলে কি হয়, একটা এক্সটার্নাল ডিস্টারবেন্স আছে। তো সেটা আমাকে আমি কোনো কিছু মনে করো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করে ইয়ে করলাম, তো সেটার মধ্যে ডিস্টারবেন্স ঢুকে যেতে পারে। আবার একটা হতে পারে কি যে আমি ফিডব্যাকের মধ্যে আমার হচ্ছে গিয়ে বাইরে থেকে যে ফিডব্যাকটা নিতেছি ওটার মধ্যে আমার নয়েজ ঢুকে যেতে পারে। তো এই জন্য বলছি আমি এটা প্রথমেই আমি একটা দেখি যে এই সিস্টেমটাকে একটু দিকে আমি তাকাই। এই সিস্টেমে আমার একটা আছে, এটা একটা ইনপুট মনে করো, স্টেপ ইনপুট দিলাম, তার একটা আউটপুট আসলো, তো সেটা আমরা দেখি। তো এই যে এই জিনিসটার দিকে একটু তাকায় দেখো, একটু ভালো মতোই করো যে আমি এই স্টেপ ইনপুট যে আমরা প্রথমে এখানে 1 দিলাম, এটা হচ্ছে আমাদের ইনপুট 1 এদিকে। কিন্তু এটা আউটপুটটা দেখো, আউটপুটটা এই যে নীল রঙের দাগটা, এই যে নীল রঙের যে দাগটা আছে সেটা এদিকে দিকে তাকাও। তো আউটপুট এটার মধ্যে দেখো যে এখান থেকে তো পর্যন্ত এটাকে কি বলে বলো তো? স্টেডি স্টেট এরর। এই যে এরর দেখছো, এরর অনেক পরিমাণ এরর রয়ে গেছে। তাহলে এই সিস্টেমের দিকে একটু টাকা আরো কিছু বলতে পারবা যে এটা কি স্লো নাকি ফাস্ট? স্যার এটা মানে ওভার টাইম লাগতেছে স্যার। ওভারটাইম তুমি স্লো বলো বা ফাস্ট বলো, বা রাইজিং টাইম কেমন, বা সেটলিং টাইম কেমন, তুমি এগুলো বলো। তুমি রাইজ টাইম এটা কি বলতেই পারতেছো কিছু? দেখো 140 সেকেন্ড হয়ে গেছে, তারপরেও সে তো একে এখনো পৌঁছায় নাই। জি স্যার। এবার সেটলিং টাইমে তুমি এরকম কিছু বলতে পারবা না। তো এখন এই জিনিসটা যেটা আমরা সেটা বলতেছি যে দ্য সিস্টেম ইজ স্লো, দ্যাট মিনস হাই রাইজ টাইম এন্ড হাই সেটলিং টাইম। এটা কি মানে বুঝতেছো? হাই বলতেছি কেন, মানে অনেক বেশি সময় লাগতেছে। তারপর হচ্ছে স্টিল স্টেট এরর রয়ে গেছে এটার মধ্যে। তো আমাদের আসলে কি, আমাদের ইচ্ছা, আমাদের ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক কি রাইজ টাইম আর সেটেলিং টাইম এটা লো হবে, খুব দ্রুতই সে সেটেল হয়ে যাবে, খুব দ্রুতই সে রাইজ হবে। তারপর অফসেট থাকবে না, আবার সিস্টেমটা স্টেবল থাকবে। তো এই জন্য এই কাজটা আমরা করার জন্য করি কি, আমরা যে এই যে দেখো এররের পরে যে কন্ট্রোলার আমার কন্ট্রোলার যে সেকশনটা আছে, এই জায়গাটার মধ্যে উই নিড টু ডু সামথিং এট দ্য কন্ট্রোলার সেকশন টু অবটেইন আওয়ার ডিজায়ার্ড আউটপুট। অ্যাকচুয়েটর বলতে আসলে বুঝায় যে মনে করো আমার হাত নড়তেছে, আমার হাত নড়ার সময় যে আমার আমার ব্রেইনটা ব্রেইনটা হচ্ছে মনে করো আমাকে কন্ট্রোল করতেছে, কিন্তু অ্যাকচুয়েটর হচ্ছে আমার যে হাতের যে হাতটা মাসলটা সে হচ্ছে অ্যাকচুয়েটর। আর প্রসেসটা প্রসেস কি, যে আমি ওই হাতটা যে যা ধরে নিয়ে আসতেছি সেটা হচ্ছে আমার প্রসেস। এমনকি অ্যাকচুয়েটর মানে বুঝতেছে, এগুলি সংজ্ঞাগুলো কিন্তু একটু দেখবা। তাহলে ওই জন্য আমার এই কন্ট্রোলার সেকশনটার মধ্যে আমাকে যা কাজ করা সেই করতে হবে। তো ওই কন্ট্রোলার সেকশনে আমরা করি তিনটা কাজ। আছে, একটা হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোল আছে, একটা ইন্টিগ্রাল আছে, একটা ডেরিভেটিভ আছে। তো কখনো কখনো শুধু প্রপোর্শনাল দিয়ে কাজ করে, কখনো কখনো প্রপোর্শনাল আর ইন্টিগ্রাল একসাথে মিলাই করে, কখনো কখনো তিনটা মিলেই করে। তো দেখো প্রপোর্শনাল কন্ট্রোলার যেটা সেটা অ্যাকচুয়ালি তার মূলত কাজ থেকে তাকে যদি তুমি দাও, দেখো একদম শেষের দিকে বলি যে এই যে হোয়ার এর দিকে দেখো, ইউএফএস ইজ দ্য লাপ্লাস ট্রান্সফর্ম অফ অ্যাকচুয়েটিং সিগন্যাল ইউটি। এই যে এখানে যে ইউএফএস এটা, আর ইএফএস যেটা সেটা হচ্ছে আমাদের যে এরর সিগন্যাল ইএফএস এটা। এখন আমাদের প্রপোর্শনাল কন্ট্রোলার থাকে যে তার আউটপুটটা এই যে ইউটি এটা চেঞ্জ হইতে থাকে প্রপোর্শনাল টু এই ই অফ টি এটার সাথে। এটা কিভাবে হয়, এটা মানে সামনে কিছু ভিডিও বা এরকম দেখলে এগুলো আরো ভালো মতো খুব বুঝতে পারবো আর কি। এখন এরপরটা আমি যাই।
কারণ ভিডিওটা দেখলে আর ভালো মতো বেশি বুঝতে পারবে এখান থেকে যদি লিখে লিখে বোঝানো হচ্ছে। আচ্ছা, সিমিলারলি ডেরিভেটিভ কন্ট্রোলটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে? আমাদের যে এই যে ইউএফটি যেটা আছে, কন্ট্রোলারের যে আউটপুট তা মানে কি তা কিভাবে সম্পর্কিত? স্যার এররের সাথে ডিফারেন্সিয়েট আছে। হ্যাঁ, মানে এর আগেটা ছিল উম, এর আগেটা ছিল এররের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এই জন্য একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনছিলাম কেপি, এই যে কেপি আনছি, এখানে জাস্ট এখানে ভাগ করে দিচ্ছি, তো সেটা হচ্ছে আমাদের এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আর ডেরিভেটিভ কনস্ট্যান্ট হচ্ছে এররের সাথে মানে ইউএফটি প্রপোর্শনাল টু ডেরিভেটিভ অফ ই অফ টি। ঠিক আছে, এরকম ভাবে আছে। তাহলে প্রপোর্শনালিটি উঠা যাওয়ার জন্য আমার একটা কনস্ট্যান্ট দিতে হবে, সেটাই হচ্ছে আমার কেডি, এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট আর কি। ঠিক সিমিলারলি হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এখানে আবার এস দিয়ে এখানে ভাগ কেন, এটা একটু বলো। ইউনিট স্টেপ ইনপুট ওই জন্য। কি না, অন্য কেউ একজন বলো এখানে এস দিয়ে ভাগ কেন, স্যার বা টি বুঝলে। এর ইন্টিগ্রেশনের প্রপোর্শনাল। হ্যাঁ, যেহেতু তোমার আবার ইন্টিগ্রেশনের প্রপোর্শনাল, তাহলে হচ্ছে এটা তো আমার টাইম ডোমেনে, তাহলে লাপ্লাস ডোমেনে কি এস দিয়ে ভাগ হয়ে যাবে। এখন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এর দিকে তাকাও, তাহলে লাপ্লাসে ডেরিভেটিভ এর ক্ষেত্রে কি এস দিয়ে একটা গুণ আছে। এখন কি বুঝছো জিনিসটা? ডিফারেন্সিয়েশন এস দ্বারা গুণ হয়ে হ্যাঁ, যায়। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এস দিয়ে আমরা গুণ করি, সেম কাজ। তাহলে এখন যদি পিডি হয় তাহলে কি হবে, ওই যে আগের মতো কেপি আর কেডি মানে যেটা আছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আর ডেরিভেটিভ কনস্ট্যান্ট গুলা যোগ আকারে থাকবে, এতটুকু কাজ আর কিছু না। তাহলে সিমিলারলি যদি হয় পিআই থাকে, তাহলে প্রপোর্শনালিটি আর ইন্টিগ্রাল কনস্ট্যান্ট থাকবে। তাহলে পিআইডির ক্ষেত্রে কি হবে, তাহলে প্লাস কি থাকবে আরেকটা, বলো তো। ডেরিভেটিভ। হ্যাঁ, একটা ডেরিভেটিভ থাকে পিআইডির ক্ষেত্রে। তাহলে আমরা পরেরটায় চলে যাই, তাহলে যে ওই দেখো যে পিআইডির ক্ষেত্রে একটা ডেরিভেটিভ কনস্ট্যান্ট আছে। এগুলি ম্যাথমেটিক্যাল একদম ইজি, এই জন্য দ্রুত চলে যাচ্ছি আমি মানে মূল জিনিসে আসার জন্য। এতটুকু পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, এখানে জাস্ট খালি ওই যে এই ইউএস বাই ইএস এটাকে ভাগ করে দেওয়া হচ্ছে বারবার সব সময়। এখন তোমাদের কাছে যে ম্যাথ গুলা থাকবে সেই ম্যাথ গুলার মধ্যে আমি দেখবা যে এই যে কেপির মান, কে আই মান, কেডির মান বলে দিছি। তারপরে তোমাকে বলতেছি যে তাহলে বলো সিগন্যালটা মানে এই কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশন কেমন হবে। ঠিক আছে, এটা তো আমার কন্ট্রোলার। তাহলে কি করবা, কেপি মনে করো আমি 5 দিলাম, কে এর মান দিলাম 2, আর কেডি এর মান দিলাম 1। তাহলে তুমি এই জায়গা ট্রান্সফার ফাংশনের ফাংশনটা দেখতে কিরকম হবে বলো তো এই কন্ট্রোলারের? একজন একটু বলো, জাস্ট মানগুলো বসায় বলো। এস প্লাস 2 বাই এস প্লাস 5। না, কেপি এর মান বলছি 5। 5s হ্যাঁ, 5s ফাইভ, প্লাস 5s না, 5 প্লাস 2/s প্লাস 5 s। প্লাস 2s প্লাস s। হ্যাঁ, বুঝছো? স্যার 5 আমি এর সাথে স্যার কিন্তু এখানে কিন্তু খুব সাবধান থাকবা, কেপি এর সাথে কোনো s গুণ নাই। ঠিক আছে, এখন বুঝছো তো? আমি স্যার প্রথমে স্যার ওই ইয়েটা কনস্ট্যান্টটা মানে ভেরিয়েবল বলা শুরু করছি বুঝি, 5 তুমি এস। মানে এটাকে আগে নিয়ে আসছো। তাহলে এই যদি আমি যদি বলি যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এত, তাহলে তুমি এটাকে বলবা যে 5 প্লাস 2/s প্লাস s। ঠিক আছে, এরপর তুমি এটাকে সাজায় যেভাবে লেখো। আচ্ছা, এখন বলি যে আমাদের 3 ধরনের কনস্ট্যান্ট আছে, এই 3টা কনস্ট্যান্টের 3 রকমের উপকারিতা আছে, 3 ধরনের কাজ আছে, 3 ধরনের অ্যাপ্লিকেশন আছে। প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ইউজ করা হয় রেসপন্সকে ফাস্ট করার জন্য, কিন্তু ওভারশুট ইনক্রিজ করতেছে, আবার অফসেট থেকে যাচ্ছে। এখন এই যে এখানে তিনটাই কিন্তু মানে উপকারিতা না, কিন্তু ফাস্টার রেসপন্স এটা কি উপকারিতা না অপকারিতা, মানে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। আর ওভারশুট যদি ইনক্রিজ করে
এটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, ওভারশুটটাকে একটু মানে ফিজিক্যালি আমরা কি বলছিলাম আসলে এটা কি দেখতে মানে কি আমার একটা সিস্টেমের মনে করো ওভারশুট বেশি, তাহলে এটা কি হবে এই এটা সিস্টেমটা? স্যার, এটা প্রথমে অনেক বড় স্পাইক থাকবে। স্পাইক থাকবে মানে হচ্ছে কাঁপবে প্রচুর, বুঝছো? বেশি ইয়ে করে, হ্যাঁ স্পাইকটা মানে হচ্ছে কাঁপা আর কি। আর অফসেট মানে কোনো কিছু ইনপুট না দেওয়ার পরেও আউটপুটে যাতে একটা ভ্যালু থাকে। হ্যাঁ কিছু একটা ভ্যালু থেকে যাবে, বা তোমার হচ্ছে যে দেখো আমি যদি ইনপুট 1 দেই, সে 1 পর্যন্ত যাচ্ছে না। অফসেটটা আসলে বলে বলে তোমাদেরকে মেজারমেন্টে জিরো অফসেট পড়াইছে, মানে হচ্ছে গিয়ে অফ থাকলে তার আউটপুটও জিরো থাকার কথা, কিন্তু ওই কাটাটা জিরোতে নাই। তো এই জায়গার মধ্যে আমি জিরো অফসেট না, এখানে অফসেট বলতে, অফসেট মানে হচ্ছে গিয়ে আমি ইনপুট 1 দিলাম কিন্তু আউটপুটে সে 1 দেখাচ্ছে না। আমরা কিন্তু ওই যে একটু আগে একটা সিস্টেম দেখলাম না, যে ইনপুট 1 দিচ্ছি কিন্তু আউটপুটে পাচ্ছি 0.5। এটা একটু পরে আসবে, এই যে এটা খেয়াল আছে, এই যে 1 ছিল ইনপুট কিন্তু আউটপুট কিন্তু 0.5, এটা 0.5 পরিমাণ অফসেট রয়ে গেছে। তাইলে এখন এখানে যেটা করছি সেটা হচ্ছে কি, এটা আমি তোমাদেরকে যখন ল্যাব করাবো তখন ল্যাবের মধ্যেই ইয়ে দিয়ে দিব, এটা কোড সই করাবো। তো দেখো, when kp is incremented from 0 to 30, দেখো প্রথমে 0 রাখছি কেপি এর মান proportionality constant, তারপরে 10 করছি, 20 করছি, 30 করছি। we see response is becoming fast but with the cost of overshoot and also there is still offset। এটা কি তুমি এই দেখো এক, এটা হচ্ছে আমার একের লাইনটা, এই যে লাল লাল যে ইয়েটা উপরে, এটা হচ্ছে আমার একের লাইনটা। তাইলে আমার দেখো প্রথমে যখন আমার সিস্টেমটা এরকম ইয়ে ছিল, কোনো কেপি কেডি কিছুই আমি দিই নাই, তো তখন সিস্টেম ছিল এই যে কালো কালিটা। এরপরে আমি কেপি কে 10 করলাম, এটা হচ্ছে এই যে ম্যাজেন্টা কালার, এটা কি বুঝতে পারতেছো জিনিসটা দেখে? যে দেখতেছো যে এখানে এই পরিমাণ এরর রয়ে গেছে। তো আমি ভাবলাম কি তাহলে আমি আরো কেপির মান বাড়াই। এই যে হলুদ যেটা সেটা আমার 20, এটা আমার এখানে চলে আসছে। তারপর আমি বাড়াইলাম আরো, সেটাকে আমি 30 করলাম। কিন্তু প্রবলেম রয়ে গেল কি, এই দেখছো ওভারশুট কি পরিমাণ বেড়ে গেছে। এখন কি বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি ঠিক আছে। এরপরে দেখো তাহলে পিডি, এখন আমার হচ্ছে প্রপোর্শনের সাথে এখন ডেরিভেটিভ যোগ করব। তাহলে ওইটা হচ্ছে কি, when rate of change of error increases the PD output also changes। তাহলে ইনক্রিজ ড্যাম্পিং, ড্যাম্পিং যদি বাড়াইতে পারি তাহলে কি ভালো না খারাপ? ভালো হবে স্যার, মানে হ্যাঁ অসিলেশন ভালো কমে হবে, যাবে। তাহলে হচ্ছে ওই যে ওভারশুটটা হবে না। তাহলে তারপরেই বলতেছি আমরা ডিক্রিজ ওভারশুট। তাহলে এখন দেখো ডিক্রিজ টিআর এন্ড টিএস মানে কি, এটা কি বুঝেছি? টাইম এন্ড সেটলিং টাইম। হ্যাঁ, রাইস টাইম এন্ড সেটলিং টাইম ডিক্রিজ, ডিক্রিজ হলে কি ভালো না খারাপ? স্যার এটা স্যার খারাপ হয়ে যাবে। হ্যাঁ খারাপ না কেমন হবে, না আমার স্যার, ভালো রেসপন্স হবে স্যার। জি স্যার। ভালো হ্যাঁ হবে। হ্যাঁ সেটাই, এটা ভালো হবে কি আমার রেসপন্স ফাস্ট হয়ে গেল, ঠিক আছে। এখন তুমি যদি আবার এটা আমি আসলে এই জন্যই কি আশেপাশে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কথা লিখি না, এই কারণে সিগনিফিকেন্স লিখছি, কারণ তোমার হয়তো এরকম সিস্টেমও লাগতে পারে যে আমি দ্রুত রাইস টাইম করাবো না, এরকম তো হইতেও পারে অনেক সময়, এরকম হইতে পারে অনেক সময়। আচ্ছা, আবার হচ্ছে ইনক্রিজেস ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বাড়বে। আমি ব্যান্ডউইথের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করার জন্য একটা ভিডিও রাখছি, ওটা একটু ভিডিও দেখলে তখন ভালো মতো বুঝতে পারবো। আপাতত একটু ইয়ে মনে রাখো যে ব্যান্ডউইথ ইনক্রিজ করবে। তো ব্যান্ডউইথ ইনক্রিজ করা মানে হচ্ছে আমার কাজ করার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটাকে সে বাড়ায় দিবে। আচ্ছা, তাহলে আবার আমরা আগের ঘটনায় চলে যাই। আমরা আমাদের অরিজিনাল প্ল্যান ছিল নীল কালারটা, আমরা একটা কেপি দিয়ে 30-এর পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে দেখলাম যে আমরা আমাদের তো মূল টার্গেট থাকবে কি, এই যে যে ইনপুট যেটা এক যেটা আছে, এই যে এটা এরকম আমাদের মনে করো ইনপুট যে আউটপুটটাকে তাই করে নিয়ে আসে, ঠিক না? আমাদের আউটপুট ইয়ে তো থাকবে এরকম, এই লাইনটা বরাবর নিয়ে আসে। তো আমরা দেখলাম যে কেপি কে যখন 30 করতেছি তো আমার রাইস টাইম এগুলো সবকিছু বাড়তেছে, কিন্তু আমি খুবই ইনক্রিজড ওভারশুট পাচ্ছি। আমরা এই প্রবলেমটার মধ্যে রয়ে গেছি যে আমাদের ওভারশুটের পরিমাণ বেশ বেশি, আর তখনও আমার স্টেডি স্টেট এররের পরিমাণ এখনো পর্যন্ত আমাদের আছে। সরি। তাহলে আমরা ওই এ, ওই প্রবলেমটাকে একটু আরেকটু মানে ভালো মতো ডিটেলস দেখার চেষ্টা করি, যে আমাদের প্রথমে এম যেটা, এম হচ্ছে আমাদের একদম মানে কোনো কি বলো
পিআইডি এর কোনো কিছু, পিআইডি কিছু ইউজ করিনি, কোনো কিছু ছাড়াই মানে নর্মাল অরিজিনাল সিস্টেমটাকে দেখতে কিরকম ছিল। আর এটা হচ্ছে এমসি দ্বারা বুঝাচ্ছি যে দ্য প্লান্ট উইথ প্রপোর্শনাল কন্ট্রোল। তো দেখো আমাদের রাইস টাইম এখানে 2.59 বা 2.6, রাইস টাইম হয়ে গেছে 0.3, ভালো। সেটলিং টাইম হয়ে গেছে 4 ছিল 4.6, সেটলিং টাইম হয়ে গেছে 2.5, ভালো। এরপরে ম্যাক্সিমাম মিনিমাম ওটা দরকার নাই। এরপর দেখো ওভারশুট, এর আগের যেটা ছিল দেখো অরিজিনাল প্ল্যান্টের মধ্যে কোনো ওভারশুট আছে? না স্যার। কোনো কাঁপতেছে না, তাই ওভারশুট এখানে 0। এইখানে তাকায় দেখো ওভারশুটের কি অবস্থা, 41%-এ চলে গেছে। ঠিক আছে, এখানে ওই বাকি জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই, তাই এগুলি না আর ইয়ে করছে না। তুমি ইচ্ছা করলে ঘাটাইতে পারো, এগুলি ম্যাটল্যাব থেকেই পাওয়া, বুঝছো? আন্ডারশুট কি, সেটলিং ম্যাক্সি মিন কি, ওগুলি আমাদের এখন প্রয়োজনীয় না, তাই ওগুলি নিয়ে আলোচনা করতেছি না। আচ্ছা, এরপরে আমি যেটা করলাম যে এডিং ডেরিভেটিভ টার্ম, ওই এই ডেরিভেটিভ টার্ম আমরা এতক্ষণ ধরে মানে কেপি ইউজ করছি, মানে প্রপোর্শনালি টার্ম ইউজ করছি। এখন ডেরিভেটিভ টার্ম ইউজ করে আমরা ওভারশুটকে ডিমিনিশ করতে পারি। এই যে প্রথমটার দিকে তাকাও, কেপি ইকুয়াল টু 30, কেডি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের সবুজ কালারটা। এরপরে ডি এর মান 1 করছি, কমে গেছে। ডি এর মান এটা করতে করতে 3-এ আসছি, 3-এ দেখো হলুদ কালার, এটা কমছে। একদম যখন 5-এ আসছি, একদম লাল কালার, যেটা আমি মোটা করে লাল কালার যে ইয়েটা, এইটাতে মধ্যে দেখো, এটা দেখো আমার ইয়েটা কমে আসছে আরো। এখন ওভারশুট একটু করে গেছে। আর এখানে দেখো ওভারশুট ছিল আগে এতটুকু পরিমাণ। তাহলে ডেরিভেটিভ টার্ম ইউজ করার কারণে আমাদের হচ্ছে গিয়ে ওভারশুটটা কমে আসতেছে। তাহলে এখন আবার ফিরে আমরা এই কম্পারিজন আর এই কম্পারিজন দেখছি, এখন আমাদের ডেরিভেটিভ টার্ম চলে আসছে। সে দেখো রাইস টাইম আগে যা আছে তাই রয়ে গেছে, সেটলিং টাইমটা দেখো আগে থেকে কমছে না, সেটলিং টাইমটা। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর হচ্ছে আমাদের ওভারশুট, দেখো ছিল 41.5, এখন হয়ে গেছে 8.7। ঠিক আছে, তাহলে দেখো নাও উই ক্যান সি ওভারশুট হ্যাড decreased from 42% to 9%. Also settling time decreased more, that means a more stable system, মানে দ্রুতই স্টেবল হয়ে গেছে। নোট দ্যাট দ্য ডেরিভেটিভ কন্ট্রোল হ্যাজ নো ইফেক্ট অন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। এটা একটা মানে ইয়েতে বললাম, এটা হয়তো বা উম আচ্ছা, রাইস টাইমের ইয়েটা কি, সূত্রটা কি কারো মাথার মধ্যে এখন আছে? রাইস টাইম। আচ্ছা স্যার। এই যে পাই ডিভাইড বাই ফাই মাইনাস ফাই ডিভাইড বাই কি ছিল, ওমেগা টি ছিল। পাই বাই ওমেগা, ওমেগা। ওমেগা ডি মানে 1 মাইনাস যেটা স্কয়ার, ঠিক না? জি স্যার। জি তো স্যার। এটা একটু, এটা আমি শিওর না, তুমি হয়তো আমি জাস্ট তোমাকে বলে রাখতেছি যে ডেরিভেটিভ কন্ট্রোল হচ্ছে কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কোনো ইফেক্ট করে না, সে এটাকে চেঞ্জ করে না। তাহলে হয়তো বা দেখা যাবে যে এই টার্মটা ওই সব ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাই এখানেও রাইস টাইম যা, এখানেও রাইস টাইম তা রয়ে গেছে আর কি। হয়তো বা, এটা আমি শিওর না, এটা তোমার একটু নিজের দেখে নিও আর কি। আচ্ছা, এখনো একটা প্রবলেম আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে স্টেডি স্টেট এরর। সেই প্রবলেমকে দূর করে আমাদের একটাই কন্ট্রোলার এখনো বাকি আছে, সেটা হচ্ছে আমরা পি ইউজ করছি, ডি ইউজ করছি, এখন আমাদের আই রয়ে গেছে। তাইলে সেখানেই দেখো যে যখন আমি আই এর মান এখানে 10 করছি, আমি আর 5-এর দিকে যাচ্ছি না, 10-এ যাচ্ছি, হলুদ কালারের লাইনটা দেখো সে 1-এর উপর পুরাই পতিত হয়ে গেছে, দেখো হয়েছে না? জি স্যার। যদিও আমার সামান্য কিছু এরর ওভারশুট হচ্ছে, কিন্তু সিস্টেম আমার এই দেখো 1 সেকেন্ডের মাথায় গিয়ে 1 সেকেন্ডের আগেই, 1 সেকেন্ডের পর পরই সে হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে এখানে খেয়াল করতে হবে, বাট অ্যাডিং এ ইন্টিগ্রেটিং টার্ম মিন্স অ্যাডিং এডিশনাল পোলস। এই টার্মটার মিনিং কি তোমরা বুঝতে পারতেছো কিনা? ওই যে আগে এই- আপনি যে একটা ট্রান্সফার ফাংশন দেখেছিলেন যেখানে যে এস স্কোয়ার হ্যাঁ হ্যাঁ, ছিল তার কেপি। মধ্যে একটা পোল ইউজ করা হচ্ছে এখন, তাহলে এটার কি কোনো মানে বুঝতেছো কিনা? দেখো আমাদের অরিজিনাল যে সিস্টেমটা ছিল সেটা আসলে দেখতে কেমন ছিল, এটা কি ছিল জানি, মাথায় রেখে এস স্কোয়ার প্লাস 3s প্লাস 1, এটা একটু এখানে বলতেছি। হ্যাঁ, আমাদের অরিজিনাল সিস্টেম ছিল 1 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 3s থ্রি প্লাস এস 1।
প্লাস ওয়ান। তো আমি যদি এটাকে বলতেছি ইন্টিগ্রেটিং টার্ম, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে লাপ্লাসের ক্ষেত্রে ইন্টিগ্রেশন মানে কি 1/s না? জি স্যার। তাহলে এখানে যদি একটা অতিরিক্ত এস এসে পড়ে তাহলে সেটাতে তার মানে কি একটা এডিশনাল আমি পোল যোগ করতেছি না? তাহলে আমার যেটা ইয়ে আছে কি জানি বলে s² + 3s + 1, এটা একটু তোমাকে দ্রুত একটু আমাকে কেউ ইয়ে বলতে পারবে রুট গুলা কোথায় কোথায় আছে? একদম অরিজিনালি বলো। 2 এবং 1 স্যার। -2 -1। শিওর হয়ে বলো। ওয়ান? বুঝি নাই কি বললা? -2 -1। -2 আর -1, তার মানে একটা পোল আমার -1-এ আছে আর বাকিরাও ইয়ে করো শিওর, ঠিক আছে তো নাকি? -2 -1 নাকি? হ্যালো, শুনতেছো? স্যার এটা কি স্যার অরিজিনাল সিস্টেম না স্যার, এস সহ? না না, এস ছাড়া এই যে s² + 3s + 1 এটা ইয়ে বলতেছি আমি। s² + 3s + 1 ওর রুট কি -2 -1 না? এটাই তো হওয়ার কথা। s+2 আর s+1 যদি আমি গুণ দিই তাহলে তো 3s আসার কথা। ঠিক আছে তো নাকি? আচ্ছা যাই হোক, এরপরে তুমি দেখো এখানে এস আমি যোগ করার কারণে কি আমার আরেকটা পোল এখানে যুক্ত হয়ে গেছে। তো সে আমার কি অনেক কিছুই করতে সে এখন সে যদি সে কি আসলে কেমন অবস্থা, তার রুট লোকাস কেমন, এই সব কিছু এখন আমাদেরকে দেখতে হবে। তাহলে এই জন্য আমি তোমাকে বলতেছি যে প্রথমেই যে আমাদের সিস্টেম ছিল এটার রুট লোকাস দেখতে যে এরকম, এটা দেখো 1 - s² + 3s + 1, এটা রুট লোকাস হচ্ছে দেখতে এরকম। এটা ম্যাটল্যাবের মধ্যে করা পসিবল। এদিকে তাকায় দেখো যে আমাদের সিস্টেম আমরা কি জানি বলে কখন বলি যে আমাদের সিস্টেম আনস্টেবল, পোল জিরো দেখে। জি স্যার, রাইট হাফ হুম, প্লেনে দেখে স্যার। হ্যাঁ, কোন পোল যদি আমার রাইট হাফ প্লেন থাকে তাইলে এখানে দেখো রুট লোকাসটা আমরা বানাই কিভাবে। উপর যে ওয়ান আছে, ওয়ানের জায়গায় কে বসায় এটাকে আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভেরি করে আমরা লোকাস বের করার চেষ্টা করি যে সে তাকে যদি আমি চেঞ্জ করতে থাকি তাহলে কি হবে। তো দেখো এই সিস্টেমটা তো অনেক স্লো হইলেও অনেক স্টেবল না? কোনো মানের জন্যই ওর কোনো মানই এমন নাই যে মানের জন্য সিস্টেম আনস্টেবল হবে, সবই লেফট হাফে, ঠিক না? দেখছো এই যে প্লাস সাইনটার মতো দেখতেছো রুট লোকাসটা, এটা কোনো কোনো এই লোকাসটা কি কোনোভাবে রাইট হাফে চলে গেছে? না স্যার, লেফটে এর আছে। কি হ্যাঁ লেফট হাফে। কিন্তু যদি আমি এক ইন্টিগ্রাল কন্ট্রোলার ইউজ করি তাহলে একটা এস নিচে মানে কি বলে 1/s একটা গুণ হয়ে যাবে সিস্টেমের সাথে। তাইলে দেখো 1/s দিয়ে যদি করি তাহলে দেখো রুট লোকাস দেখতে কিরকম হয়ে যাচ্ছে। এই যে একটা জিরো, তাহলে তোমরা যারা করছো এটা ঠিকই আছে। জিরো, এটা হচ্ছে -1 আর এটা মনে কি -3 মনে হয় কি জানি, আর যাই হোক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে এখন দেখো রুট লোকাস দেখতে কিরকম। এখন কি তুমি কে এর যে কোনো মানে ইচ্ছা মতো নিতে পারবা? না স্যার, মানে এমন মান নিতে হবে যাতে করে হ্যাঁ এমন মানে তো যাতে লেফট হাফ তোমার প্লেনে হ্যাঁ থাকে লেফট হাফের বলগুলো। মধ্যে পড়ে। তো তোমাকে এখন সাবস্টেম মানে কি বলে সাবধান হয়ে যেতে হবে, কেয়ারফুল থাকবে। তাহলে ইনসার্শন অফ এ পোল এট জিরো ক্রিয়েটস এ হিউজ পসিবিলিটি অফ দ্য সিস্টেম টু বি আনস্টেবল। তুমি মনে করো মন চাইলাম আমি আমার অফসাইড এর দেখাইতেছে ইচ্ছা মতো পোল বসাতে থাকি, এটা কিন্তু দেখবো সিস্টেম আনস্টেবল বানায় ফেলবে। ঠিক আছে, এটা তো বুঝছো নাকি? জি স্যার। এরপরে বললাম যে মানে সব সিস্টেমই আসলে এত সহজ না যে আমি পিএডি দিলেই সে সুন্দর মতো স্টেবল হয়ে যাবে। যেমন হচ্ছে এই সিস্টেম আছে একটা, ওই সিস্টেমটা হচ্ছে গিয়ে যে নীল কালার যেটা সেটা হচ্ছে অরিজিনাল সিস্টেম। আমি ব্যক্তিগতভাবে করছি আর কি, যে কেপি কেডি এগুলি আমি যতটুকু পারি আমি নিজের মতো করে টোরে দেখো এটাকে আমি এই দেখো একে এখানে নিয়ে আসছি ইয়ে করার। তো এগুলি প্রচুর টিউন করা লাগছে, এগুলিকে টিউন করা ইয়ে করা এগুলি কিন্তু বেশ একটা ভালো, মনে করো তোমার একটা থিসিস টপিকও হইতে পারে। তাহলে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এটা কোনো জটিল কিছু না। দেখো এখানে যদি একটা প্রসেস আমার আছে 1/s² + 3s + 1, এখানে যদি পি আই আর ডি এই তিনটা ব্লকের মধ্যে তিনটা ভ্যালু আমি বসাই তাহলে এই জায়গায় এসে আমরা যে ইয়ে পড়ছিলাম ব্লক ডায়াগ্রামের মধ্যে পড়ছিলাম, যদি তিনটা ব্লক যদি
প্যারালাল থাকে তাহলে এখানে সে কি হবে, সামেশন সাম হয়ে যাবে, সবগুলো যোগ করে দিবা। আর ওই সব যোগফলের সাথে এই প্রসেস কি হবে, সিরিজ আছে মাল্টিপ্লিকেশন হবে। হ্যাঁ যেহেতু সিরিজ আছে তাহলে মাল্টিপ্লিকেশন করে দিবা। এ আর কোনো জটিল কোনো কিছু নাই। অনেক বড় হয়ে যাবে দেখতে, কিন্তু এটা জটিল কোনো কিছু না। ঠিক আছে, এটা আর এরকমই না, তোমাদের ল্যাবের মধ্যে যখন করাবো তখন আমি তোমাদের খুব সুন্দর করে করে দেখাই দিব না। ওই ল্যাবের মধ্যে দেখবে যখন তুমি স্টেপ ইনফো দিবা, তো সে সুন্দর মতো বলে দিবে যে এখন যে তুমি যে সিস্টেমটা বানাইছো তার রাইস টাইম কত, সেটলিং টাইম কত, কত আসতেছে এই জিনিসগুলো। তাহলে এখানে কিছু কম্পারিজন কম্পারিজন হচ্ছে আমাদের টাইম ডোমেনে দেখতে কিরকম আর লাপ্লাস ডোমেনে দেখতে কিরকম, এটা তুমি একটু জাস্ট 5 সেকেন্ড একটু চোখ বুলাও। আচ্ছা তাহলে আবার পিপিআই পিডি কন্ট্রোলারের কিছু সমস্যা, অফসেট এরর আছে, রেসপন্স বেশি, রিস্ক অফ ইনস্টেবিলিটি, তারপর পিডির মধ্যে স্টেডি স্টেট এরর। আমরা আগেও দেখছি যে ডেরিভেটিভ শুধু পিডি দিয়ে ওই ডেরিভেটিভ কি জানি স্টেডি স্টেট এররটাকে দূর করা যায় না। তারপরে অ্যাডভান্টেজ গুলো এখানে সবকিছু আছে। আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে যদি তুমি ফিল্টার হিসেবে ইউজ করতে চাও তাহলে হচ্ছে গিয়ে তোমার এইভাবে করতে পারো। আচ্ছা এখন হচ্ছে ব্যান্ডউইথের যে কনসেপ্টটা সেটা নিয়ে একটু আলোচনা করবো তোমার সাথে। দেখবা যে স্ক্রিনের মধ্যে একটা রেড ডট আসবে, ওটার দিকে তাকায় থাকবে আর কি, বুঝছো? সাউন্ড পাচ্ছ? তো সাউন্ড খুবই কম স্যার। আচ্ছা ধরো। where the range of এখন frequencies that it will respond to low ঠিক enough আছে। জি that স্যার, it doesn't ঠিক আছে। react to noise, but fast enough that it will respond to disturbances and set point changes. Let's try to understand this in a more এই intuitive যে way এখান থেকে, by হ্যাঁ trying to follow this red dot with your eyes. So keep your eyes on it. When you track a moving object with your eyes, you are the controller, and your eyes are the sensors, and the eye muscles are the actuators. This is a feedback control system, and it has a certain bandwidth. That is, there's a frequency of motion that your eye muscles can keep up with, and some motion that is just so fast you can't possibly follow it. Therefore, if the changes to the set point and the disturbances into your system are both rather slow, and the noise into your system is rather fast, then your controller, or your eyes, will follow the set point and correct for the disturbances, but not be able to follow the noise. So this is great, but what happens if the noise in your আচ্ছা এখানে যেটা তোমাকে বলতে চাচ্ছি যে শুরুতে আমাদের যেটা মানে আমার ব্রেইন হচ্ছে কন্ট্রোলার এখানে, আর আমাদের যে আই এর লেন্স চোখের সেটা হচ্ছে সেন্সর, আমাদের চোখের যে মাসল যে সেটা হচ্ছে অ্যাকচুয়েটর এখানে। তাহলে when the dot moves too fast your eyes cannot keep pace with it। এখন প্রথমে যেটা আমাদের ডটটা কিন্তু আস্তে আস্তে মুভ করতেছিল, তখন তুমি কি সহজেই ওই চোখে ওটাকে দেখতে পারতেছিলা, কিন্তু তারপরেই যখন সে খুব ফাস্ট মুভ করা শুরু করলো তোমার চোখ কিন্তু সেটাকে ধরে রাখতে পারতেছে না। এটা কিন্তু অনেক সময় হয় যে খুব ফাস্ট যদি কোনো কিছু মুভ করে তুমি কিন্তু তোমার চোখ সেটাকে আর ধরতে পারে না, মনে করে যে কিছু কিছু ক্ষেত্রে মনে করে এটা মানে স্টিল এখানেই আছে, বা মনে করে যে এটা খুব মানে পুরোটা জুড়েই আছে। কখনো কোনো ফ্যান যখন অনেক দ্রুত ঘুরে তুমি কিন্তু আর তার ব্লেড কিভাবে ঘুরতেছে দেখ চোখে কিন্তু ধরতে পারে না। কারণ কি, তোমার চোখের একটা ব্যান্ডউইথ আছে, সেই ব্যান্ডউইথের বাইরে চলে গেছে তার ফ্রিকোয়েন্সি। এটা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা এই ভিডিওটা আমি ওইটার অনেক বড় ভিডিও পিআইডির, এটা তোমাদেরকে আমি দিয়ে দিব এটা। তাহলে একটা রিয়েল লাইফ হার্ডওয়্যার ডেমো একটা আমরা দেখি আমরা, তাহলে আরো সুন্দর হবে জিনিসটা। এটা দেখতেছো স্ক্রিন? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। হুম।
কিছু কি বুঝতে পারছো দেখে? হ্যাঁ, বা দেখে কি মনে হইলো? তো তোমার ভিডিওটাকে একটু মানে ইয়ে করো, এক ব্যাখ্যা করো একটু। শেষের দিকে স্যার অপটিমাইজড করে আনছে স্যার, এই জন্য ওভারশুট খুবই কম ছিল। হ্যাঁ, প্রথমে মানে শুরু করতেছিল কিভাবে, যে দেখাচ্ছিল যে তো তার যে যে কাটাটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যেখানে আসার কথা সেখানে আসতেছে না ওই মোটরটার। তারপরে করছে কি পি ইউজ করছে, তারপরে আই ইউজ করছে, ডি ইউজ করছে। এরপরে সে একটা মাঝখানে শেষের দিকে এটা দেখাইছে। হ্যাঁ, হ্যালো, কথা শুনতেছো? জি স্যার। হ্যাঁ, তো সে শেষের দিকে সে এটা করতেছিল যে আহ, যে আমার ব্যান্ডউইথের বাইরে নিয়ে গেছে। তখন দেখ কি হয়েছে, আমার সিস্টেম পুরো কাঁপা কাঁপা শুরু করে দিয়েছে। তো তারপরে সে হচ্ছে যে এন্ডি ওয়াইন্ড আপ ওই সিস্টেম গুলো ওগুলো নিয়ে এসে ব্যান্ডউইথের মধ্যে ই করছে। বুঝছো? তো এই ভিডিওটা মানে খুব ভালো একটা উদাহরণ পিআইডি কন্ট্রোলারের জন্য। আচ্ছা, এখন পুরো কনসেপ্টটাকে সামারি করতে চাই তাহলে এখানে একটু একটা ইয়ের ভিডিওর মতো আছে, এটাই আমাদের লাস্ট একটা ভিডিও। Let's talk about PID control. স্ক্রিনটা শেয়ার হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ওই ভিডিওটা খুঁজতেছি ওই জন্য। আচ্ছা, আমি একটু স্পিড 1.5 গুণ করে এটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, পুরোটা দেখাবো না, প্রায় 11 মিনিটের ভিডিও তো, যতটুকু দেখানো যায়। তারপর আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাকে। Let's talk about PID control. Chances are you've interacted with something that uses a form of this control law, even if you weren't aware of it, and so it's worth learning a bit more about what this control law is actually doing and how it helps us. However, often when we're learning something new in control theory, it's easy to get bogged down in the detailed mathematics of the problem. So in this video, we're going to skip most of the math and instead focus on building a good intuitive foundation. So I hope you stick around for it. I'm Brian, and welcome to a MATLAB Tech Talk. We start with a plant. This is what we call the system that we want to control, or the system whose behavior we want to affect. The input into the plant is the actuating signal, and the output is the controlled variable. Different industries refer to these signals by various names, so you might hear them called something else, like plant input and plant output. But regardless of the names, the basic idea of a control system is to figure out how to generate the appropriate actuating signal, the input, so that our system will produce the desired controlled variable, the output. And that's basically the job of the control engineer, produce the right input into the system to get the output that you want. And just like before, the output you want also goes by various names. Here I call it the command, or the commanded variable, but you might also hear it as the set point, the reference, or the desired value. And in feedback control, the output of the system is fed back, hence the name, and compared to the command to see how far off the system is from where we want it to be. This difference between the two is the error term. If the output was exactly what we commanded it to be, then the error would go to 0, and that is what we want, 0 error. So the question is, how do we take this error term and convert it into suitable actuator commands so that over time the error is driven to 0? And the answer is with a controller. Let's illustrate this with an example. Imagine you are standing on the goal line of a soccer field and you want to walk to the half field line 50 meters away. In this case, you are the plant. The actuating signal is the speed and the direction that you walk, and your current location on the
or 0 meters to start, and then 50 meters is the command. Therefore, at the beginning, your position error is 50 meters, or 50 minus 0. You still have a ways to go. Your brain, being the controller, tells your legs how fast to walk, and one way your brain can do this is to use the error at the present moment to decide your walking speed. Here, I've set our controller to the value of 0.1. This means that if we take the error in our system and multiply it by 0.1, we'll get our walking speed. So if our error is 50 meters like it is at the beginning, then we'll start off walking at 5 meters per second. With a proportional controller like this, we start reducing the error quickly since we're far away, and then gradually slow down as we get closer and closer to our goal. In this way, we would eventually and asymptotically reach the half-field line, at which time the error would be 0, and our proportional controller would multiply that by 0.1, which would generate a walking speed of 0, stopping us right where we want to be. If we wanted to adjust the amount of time it took us to get to the goal, we could increase or decrease the multiplier term. Regardless of the gain value chosen, this type of controller will eventually cause us to stop right on the goal line. So this proportional controller seems great. I mean, just multiplying the present error by a number seems to work. Well, let's try it again on a different system and see if it performs the same way. In this second example, you want to design an altitude controller for a quadcopter drone. The drone has 4 propellers, and when they all spin up together, they produce a force that lifts the drone up into the air. This is similar to our walking example in that we're trying to get to a specific location, but this time we want to get our system to hover at an altitude of 50 meters. Our plant is the drone, and the output of this system is altitude. Now the input of the system is not walking speed, but propeller speed. And all in all, it seems like a pretty similar problem. So how well does a proportional controller work in this case? Well, when the drone is on the ground, there's an error of 50 meters, which would generate a large propeller speed, causing the drone to lift off and start to rise, reducing the error. So far, so good. But let's imagine the drone was able to rise all the way to 50 meters. What would happen now? Well, the error would drop to 0 since the command and the output are both 50 meters. This would then shut off the propellers, lift would stop, and the drone would fall back to Earth. Now when that happens, the propeller speed would start to increase again as the error grew. There is a certain propeller speed where the lifting force is exactly equal to the weight of the drone, and at that speed, the drone will hover. So where would our proportional controller hover this drone? Well, that depends on the controller gain. Now let's assume for the moment that the propellers need to spin at 100 RPM in order for the drone to hover. If our proportional gain was 2, then the drone would hover right at ground level, since an error of 50 times 2 is 100 RPM. However, if we increased the gain to 5, the drone would rise at first, but then stop at 30 meters, since the error at that point would be 20 meters, and 20 times 5 is 100 RPM. A gain of 10 would produce an error of 10 meters, and a gain of 100 would produce an error of 1 meter, and no matter how high we increase the gain, the error won't go away. It'll just get smaller and smaller with this system and a proportional controller. So we can see that a simple proportional controller doesn't work in every situation. It works with our walking example, but for our drone it created this constant error. This error is also called steady state error. So how can we tweak our controller to get rid of this steady state error? হ্যাঁ, এতটুকু পর্যন্ত কি জিনিসগুলো বুঝতে পারতেছো? জি বা স্যার। এখন যদি একদম হুবহু না বুঝতে পারো, যদি তুমি কি বলে 50% বুঝতে পারো, অনেক ভালো। তুমি এতদিন যা পড়ছো, কারণ ভিডিও আমি দিয়ে দিব তো তোমাকে, তুমি আরো সময় নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবে। কিন্তু তুমি কি বুঝতে পারতেছো যে মানে আমাদের রিয়েল লাইফের সাথে এটা কিভাবে কাজ করতেছে জিনিসগুলা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে এখন সে এই কথাটা বলতেছে যে এখন প্রথমে উদাহরণটা দিছে যে তুমি মনে করো একজন ফুটবলার। তো তোমার চিন্তা হচ্ছে তুমি ওই 50 মিটার মাঠের ওই পাশে 50 মিটার তোমাকে যাইতে হবে। তো তুমি যখন যাবা, শুরুতে তোমার এরর থাকবে 50 মিটার একদম শুরুতে। তো এররের মান তখন বেশি, তো তোমার দৌড়ের স্পিড কি হবে? বেশি হবে না? যখন তুমি কাছাকাছি চলে আসবে তখন তোমার দৌড় কি কমে যাবে না? তুমি যখন গোল লাইনের কাছে গোল দেওয়ার সময় থাকো, তখন কি তুমি ওই ওই শুরুর মতো এভাবে জোরে দৌড়াও? স্যার স্লো। স্লো হয়ে যাও। ঠিক তেমনি যে এখানে বলতেছে যে যখন একদম গ্রাউন্ড লেভেল থেকে ড্রোনকে উপরে উঠানো দিবে, তখন ড্রোনের প্রোপেলারের স্পিড প্রচুর হাই থাকবে। যখন 50-তে চলে যাবে, তো তখন কি হবে? এমন ঘটনা ঘটতে পারে যে ইয়ে হইতে পারে, 50-তে গিয়ে সে বলবে আমার তো এরর জিরো, আমি অফ হয়ে যাই। তো সে অফ হয়ে যাবে। অফ হলে কি ভালো হবে? পড়ে যাবে স্যার নিচে। পড়ে যাবে। তো তখন কি করতে হবে? এখন আমাকে এমন কিছু একটা করতে হবে যার কারণে সে হভারিং করে। হভারিং মানে হচ্ছে আমার প্রোপেলারের লিফট আর ড্রোনের ওয়েট, এই দুইটা যাতে সমান হয়। ওয়েটের মধ্যে তোমার এখন মনে করো যে আমরা পাইলাম যে প্রোপেলার যদি 100 আরপিএম, এখানে বলছে 100 আরপিএম যদি সে ইয়ে করে, রোটেট করে, তাহলে তার সে হোভার করবে। মানে মানে হচ্ছে যে যে তার 50 মিটার বা যেখানে থাকুক, সে ওই জায়গার মধ্যে স্টেডি হয়ে থাকবে। কিন্তু এখানে সে দেখাচ্ছে যে ওইটাও সবসময় মানে সমস্যা হইতে পারে। তো সেটা দিয়ে বলতেছে যে সে এমন জায়গার মধ্যে হোভার করলো যেটা 50 মিটারে না, তার চেয়ে নিচে। তাহলে সেটা কি আমার কি হিসেবে বলবে সে? স্টেডি স্টেডি এরর। হ্যাঁ, স্টেডি স্টেট এরর হিসেবে সেটাকে করবে। একটা ফোন আছে, হ্যাঁ একটা
হ্যাঁ হ্যালো, তাহলে এখানে দেখো এররটা রয়ে গেছে, তাহলে বাকিটাও একটু দেখে We নিই। can do that by letting our controller use past information, or specifically adding an integrator path in our controller that's added alongside the proportional হ্যালো path. An integrator sums up the input signal over time. হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো, তাহলে আমাদের আচ্ছা 27 টাকা ক্লাস আছে, নাস্তা করা হয় না এখন। বুঝি। 27 টাকা ক্লাস, 27 টাকা ক্লাস আছে, একটা ইউগো স্যার আছে, নাস্তা করা হয় না এখন। ভুলে গেছিলাম ও স্যার, আমি আচ্ছা, স্যারকে এগুলো হ্যাঁ জানাইতে। আর হ্যাঁ বুঝি, আহ, তুমি জানাইছো আমাকে জাস্ট। আর ঠিক আছে, এই যে 6 তো এই 6 মিনিট গেছে, এটা আর 5 মিনিট না, 1.5 গুণ করে দিছে, তো আর 3 মিনিট লাগবে, তারপরে অফ করে দিব। ঠিক আছে। হুম। আর তাহলে নাহলে বাকিটা তোমরা নিজেরা ইয়েতে দেখে নিও, ঠিক আছে। স্যার এটা ভালো না স্যার, সমস্যা নাই স্যার। আর এখন তোমরা তাহলে একটু দাঁড়াও, আমি স্ক্রিনশট নিয়ে নিই, দাঁড়াও তোমাদের। Keeping a running total. Therefore, it has this memory of what has happened before. Basically, it's keeping track of the past. Now, if the drone gets to steady state below the desired altitude, the error term is non-zero. And when a non-zero value is integrated, the output will increase. Now, as long as there's error in our ওকে ঠিক আছে, তাহলে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব না, তোমার নিজের একটু দেখে নিও তাইলে। আচ্ছা, ওই স্কুল লিঙ্ক গুলো আমি দিয়ে দিছি, আর যে পিআইডি যে ডেরিভেশন গুলা ওই রিলেটেড একটা ম্যাথ আছে, ওইটা আমি ওই পিডিএফ এর মধ্যে করে দিছি, ওইটা তোমাদেরকে দিয়ে দিব এখন, ওটা তোমরা একটু নিজের ইয়েতে দেখে নিও, ঠিক আছে। স্যার। আচ্ছা, তোমরা তো সবাই রোল দিয়ে ইয়ে করছো না? জি স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ, তোমার রেকর্ডিং তাহলে অফ করো।